চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসভবন থেকে বের হবেন রাত ৮টায়। এবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়বে রাত ১০টায়। এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী দাউদ খান। সরাসরি তিনি যুক্ত হবেন আমাদের সাথে। দাউদ খান, আপনি তো সেখানে আছেন, নেতাকর্মীরা কি বলছেন, সামগ্রিক পরিস্থিতি আপনি কি দেখছেন? অন্যান্য বিএনপি নেতারা সেখানে আসছেন কিনা? হৃদয় নানা ধরনের শঙ্কা, অনিশ্চয়তা এবং দীর্ঘ আইনি লড়াই শেষ করে অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাবেন। সবকিছু ঠিক থাকলে ঠিক গুলশানের বাসভবন যে ফিরোজা রয়েছে এখান থেকে ৮টার সময় তিনি ঢাকার বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবেন এবং পরবর্তীতে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছেন সেটি যোগে তিনি আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। যতটুকু জানতে পেরেছি যে ঠিক ৮টার সময় আসলে তিনি এখান থেকে বের হবেন এবং পরবর্তী বিমানবন্দর যেতে যে রাস্তাগুলো রয়েছে সেখানে আপনি যে প্রশ্নটি করেছেন দলের নেতাকর্মীরা কি বলছেন, সেখানে আসলে মূলত নেতাকর্মীরা সেখানে অবস্থান নেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি দলের হাইকমান্ড থেকে বারবারই একটি কথা বলে দেওয়া হয়েছে, ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেখানে যেন কোনো ধরনের দলীয় নেতাকর্মীরা যেন ভিড় না করেন এবং একই সাথে রাস্তাটি যে রয়েছে যেখান দিয়ে তিনি যাবেন সেখানেও যেন রাস্তার দুই পাশে আসলে যারা দলের নেতাকর্মীরা রয়েছেন অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন, মহানগরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেন সেখানে অবস্থান গ্রহণ করে। তো সবকিছু মিলে আসলে বলা যায় যে এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফিরোজার বাছার সামনে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন, তিনিও সেখানে এসেছিলেন। আমাদের সহকর্মী সাব্বির রোজ তিনি সকাল থেকে এখানে ছিলেন। আমরা তার কাছে আসলে জানতে চাই যে এই যে দীর্ঘ যাত্রাটি রয়েছে সেই যাত্রাতে কোনো ধরনের শঙ্কা তৈরি হয়েছে কিনা। সাব্বির, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তার শারীরিক অবস্থা নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা রয়েছে, কারণ দীর্ঘ একটি যাত্রাপথ রয়েছে। তো এখন পর্যন্ত চিকিৎসকের আসলে কি বলেছে? তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ যেটি বলেছেন আমাদেরকে সেটি হচ্ছে যে বার্ধক্যজনিত কারণে, আপনি জানেন ৭৯ বছর বয়সে বেগম জিয়ার যে বিষয়টি রয়েছে এবং তারা বলছে যে ২০১৭ সালে সে যখন সর্বশেষ লন্ডন যায় তখন তার স্বাস্থ্যের অনেক উন্নত স্বাস্থ্য নিয়ে সে গিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সে জেলে গেল, তো জেলে যাওয়ার পরবর্তী ২০২০ সালে যখন সে বের হয়ে আসলো তখন হুইল চেয়ারে বের আসলে এই যে অবনতির যে বিষয়টি রয়েছে সেই নিয়ে তারা শঙ্কা করছে এবং তার জন্য আপনি জানেন বোর্ডের ৬ সদস্য রয়েছেন এবং কাতার আমিরের দেওয়া অ্যাম্বুলেন্সে বিশেষ ৪ জন ডাক্তার রয়েছে যারা দেখাশোনা করবেন। তারা শঙ্কা যেটি প্রকাশ করছেন এই বয়সে সে ফ্লাই করতে পারবে কিনা বা সুস্থভাবে পৌঁছাতে পারবে কিনা, তো এই শঙ্কাটি তারা করছেন। তবে যেটি বলা যায় যে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যে ফ্লাইটটিতে যাবেন অর্থাৎ যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন সেখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেশন সব কিছুর ব্যবস্থা রয়েছে এবং একই সাথে প্রয়োজনীয় যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে কিন্তু আরও একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে সেটি জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে তার এই দীর্ঘ যে যাত্রা এবং একই সাথে লন্ডনের যে যাত্রা সেটি কিন্তু শুধুমাত্র উন্নত চিকিৎসায় নয়, সেখানে কিন্তু তার যিনি সন্তান রয়েছেন অর্থাৎ বড় ছেলে তারেক রহমানের সাথেও তিনি দেখা করবেন এবং পারিবারিক মিলন মেলাও সেখানে তৈরি হবে। তো যদিও বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো প্রক্রিয়াটিতে আসলে তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজে থাকবেন এবং একই সাথে দলীয় নেতাকর্মীরা আশা করছেন সব কিছু ঠিক করে অর্থাৎ শারীরিক অবস্থা ঠিক করে তিনি আবারও দেশে আসবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র গঠনে তিনি একটি বড় ধরনের ভূমিকা পালন করবে। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান। জি, নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ দাউদ খান এবং সেই সাথে সাব্বির রোজকেও। ফরিদপুরের গেটদায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে ২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ফরিদপুরের মুন্সিবাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুতগতিতে গেরদা রেলগেটটি ক্রসিং করছিল। এই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুবতী এক্সপ্রেস নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এক পর্যায়ে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও একজন। তারপরে ছাদে ফিরে গেল, তারপর দেখলাম ওটা নিয়ে আসলো, 3-4 জনকে পাঠাই দিলাম হাসপাতালে। এই উভয় পাশে কোনো সিকিউরিটি গার্ড নেই, এখানে রাত এবং দিন দিয়ে বেশ 5 থেকে 6 বার ট্রেন যাতায়াত করে। দুর্ঘটনাস্থল ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসন। আমরা সংবাদ পাওয়া মাত্র চলে আসছি আমাদের গাড়ি এমার্জেন্সি টেন্ডার এবং অ্যাম্বুলেন্স দিয়ে। আমরা শুনতে পেয়েছি যে মাইক্রোর মধ্যে অনেকগুলো লোক আটকে আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
রাজশাহী থেকে ঢাকাগামী মধু এক্সপ্রেস এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কিছু প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়। গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। 4 জন স্পট ডেড, একজন হসপিটালে। আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা একটা দরকার, এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের মেলদহ উপজেলার শেখ আবুজর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিধবা মায়ের বেঁচে থাকার অবলম্বন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় অনিশ্চয়তায় পুরো পরিবার। একদিকে মৃত্যুশোক, অন্যদিকে চিকিৎসা ব্যয়ের ঋণের বোঝা মাথায় নিয়ে এখন দিশেহারা পরিবার। স্থানীয়দের প্রত্যাশা পরিবারের পাশে দাঁড়াবে সরকার। ছেলেকে হারানোর পর মায়ের কাছে আছে কি কোনো সান্ত্বনার ভাষা? পৃথিবীর কোনো অভিধানে হয়তো নেই। তাই তো সন্তান শেখ আবুজরকে হারিয়ে রংহীন চোখের জলই এখন বেদনা প্রকাশের একমাত্র মাধ্যম জামালপুরের মেলান্দহের পশ্চিম শ্যামপুর গ্রামের সুফিয়া বেগমের। বাবা মারা যাওয়ার পর 2 ভাই আর বিধবা মায়ের অভাবের সংসারে অর্থের যোগান দিতে শৈশবেই জীবিকার সন্ধানে ঢাকায় পাড়ি জমান আবুজর। সবশেষ ঢাকার বসুন্ধরা এলাকায় কাজ করতেন ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে। কিন্তু 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন পাল্টে দেয় সব। গুলিবিদ্ধ হয়ে 9 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আবুজর। দিশাহীন হয়ে পড়ে পুরো পরিবার। আমি ঋণের চাপে আমি বাড়ি থাকতে পারতাছি না। আমার 2 পোলা ঋণের চাপে হিমশিম খাইতেছে। 2 পোলা তো দিন মজুরি কাম করে, ঋণ দিব না, বউ পোলা পান সামাল দিব না। আমার আহত থাকাকালীন আবুজরের চিকিৎসায় সর্বশান্ত পরিবারটি। খরচ হয়েছে প্রায় 13 লাখ টাকা। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিগত ও উপজেলা প্রশাসন আর্থিক সহযোগিতা করলেও এখনো পরিশোধ হয়নি চিকিৎসা ব্যয়ের ঋণ। একদিক থেকে ছেলে হারাইছে, ভাই হারা, অন্য দিক থেকে তারা ঋণগ্রস্ত। 2 দিক থেকেই চাপে আছে। মা সন্তানের জ্বালা বেদনায় গুলাতে পারে না, ঋণের জ্বালা। সরকারের কাছে আবেদন, একদিকে মা ছেলে হারাইছে, এখন যদি ঋণ পরিশোধ করে দিত তাহলে আমার মা একটা দিকে একটু শান্তি পাইত। উপজেলা প্রশাসন বলছে নিহত আবুজরের মাকে সরকারি বিভিন্ন সহায়তার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে 20,000 টাকা এবং আমাদের এই উপজেলার সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে 5,000 টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া তার মাকে বিভিন্ন যে আমাদের সরকারি কর্মসূচি রয়েছে, বিভিন্ন এইসব কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রক্রিয়াধীন আছি। আবুজরের চিকিৎসা ব্যয়ের ঋণ পরিশোধে তার পরিবারের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শয্যার সংকটে নরসিংদী জেলা হাসপাতালে মিলছে না প্রত্যাশিত সেবা, বাড়ছে ভোগান্তি। মৌসুম পরিবর্তনের কারণে রোগী বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন ভবন চালু না হওয়ায় আরও বাড়ছে দুর্ভোগের মাত্রা। 2003 সালে প্রতিষ্ঠা করা হয় 100 শয্যার নরসিংদী জেলা হাসপাতাল। 2019 সালে হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়। তবে 5 বছরেও শেষ হয়নি নতুন 12 তলা ভবনের নির্মাণ কাজ। 1200 শয্যার পুরনো ভবনে ভর্তি দ্বিগুণেরও বেশি রোগী। ভোগান্তি কমাতে দ্রুত নতুন ভবনে চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের, আর এতে বেড়েছে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি। 100 শয্যার হাসপাতালে বর্তমানে ভর্তি 200-র বেশি রোগী। অনেকের আশ্রয় হয়েছে মেঝে কিংবা বারান্দায়। দুর্ভোগ কমাতে নবনির্মিত ভবন চালুর দাবি সেবা গ্রহীতাদের। এদিকে গণপূর্ত বিভাগ বলছে 8 তলা পর্যন্ত নির্মাণ শেষ হওয়ায় চাইলে স্বাস্থ্য বিভাগ ভবনটি বুঝে নিতে পারে। কিছু সীমাবদ্ধতা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি 6 মাসের মধ্যে নতুন ভবন চালু করা সম্ভব। নবনির্মিত ভবনটি চালু হলে মিলবে কাঙ্ক্ষিত সেবা, লাঘব হবে ভোগান্তির, এমন প্রত্যাশা জেলাবাসীর। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে 10 জন। স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ রসুলবাগ, বক্সনগর সহ বেশ কয়েকটি এলাকায় বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে 50 থেকে 60 জনের একটি ডাকাত দল। ডাকাতরা নগদ অর্থ সহ প্রায় 50 লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সিসিটিভি দেখে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে আসা কিছু কিশোর গ্যাং এর সাথে জড়িত। ভাঙচুর ও লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। প্রায় 2 মাস পর পূর্ণাঙ্গভাবে পটুয়াখালীর পায়রা
1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। দুপুরে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শ্যামলী জিকো বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতকাল রাতে এই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এর আগে গত বছরের 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। দিন দিন পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ভোলা থেকে। নদীতে খাবারের অভাবের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্য আর কোলাহল মুক্ত বিচরণ ক্ষেত্রের অভাবে এমন ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। হেমন্তের শেষে দীর্ঘ পথ পেরিয়ে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে ভোলার চরাঞ্চলে। জেলার চারদিক ঘিরে থাকা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচরগুলো বিচরণের ক্ষেত্র হিসেবে বেছে নেয় তারা। এসব পাখির মধ্যে মহাবিপন্ন পাখি চামচ ঠুট বাটান আছে, সংকটাপন্ন পাখি দেশি গাংচষা, বিভিন্ন প্রজাতির হাঁস, কাদা খোঁচারা প্রায় 6 মাস এখানেই অবস্থান করে। তাই বহু বিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবছর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা কম। অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্যকে দায়ী করছেন স্থানীয়রা। তবে উপকূলীয় বন বিভাগের মতে খাবারের সন্ধানে পাখিরা তাদের বিচরণ ক্ষেত্র বদলেছে। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।